বুটস্ট্র্যাপ নিয়ে ক্লাস না করার কথা। সো আজকে আমরা বুটস্ট্র্যাপ দেখব কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করা যায়, বুটস্ট্র্যাপ দিয়ে আসলে কি করে। ও প্রজেক্টের তো এখানে আমরা একটা ফার্স্ট অফ অল কি করব, ফোল্ডার করব আমাদের 7th নাম্বার ক্লাসে, আমাদের 7th ক্লাস। এখানে আমরা একটা ফাইল করব, নিউ দেন টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা বললাম index.html, দেন রাইট বাটন প্রেস করলাম নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। আমরা জানি এখানে একটা সিএসএস এর জন্য style.css নামে একটা ফাইল করতে হয়। আর যদি আমাদের ছবির প্রয়োজন হয়, ছবির জন্য আমরা একটা ফোল্ডার করতে পারি img। ওকে, এতটুক আমরা করলাম। এখন এই পুরো ফোল্ডারটাকে আমরা ওপেন করব কোথায়, সাবলাইমে আসলাম। দেন এখান থেকে আমরা আমাদের ওই ফোল্ডারটাকে ওপেন করে নিব। আমরা ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন হচ্ছে ডেস্কটপ। এখানে আমাদের একটা ক্লাস আছে 7th নাম্বার ক্লাস, এটাকে ওপেন করলাম। আর এখানে index.html, এখানে আমরা আমাদের কাজগুলো করব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে বললাম html5। তো html5 এর আমরা লিংক নিয়েও আবার টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা সাধারণত এটা করব না। আজকে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ করব, বুটস্ট্র্যাপ দিয়েই কাজ করার চেষ্টা করব। আসলে বুটস্ট্র্যাপটা কি, তো আমি একটু তো এখান থেকে আমি গুগল ক্রোমে আসলাম। এসে আমরা ফার্স্ট অফ অল একটু বুটস্ট্র্যাপের উইকিপিডিয়াটা দেখতে চাচ্ছি। আমি এখানে বললাম বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া, এন্টার করলাম। দেন আমি এটাকে একটু ওপেন করে নিচ্ছি। নেট এত স্লো, বুটস্ট্র্যাপের লোগোটাই আসে নাই। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এই উপরে দেখতেই পাচ্ছি, এখানে লেখাই আসছে যে বুটস্ট্র্যাপ হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক মানে এটা ওয়েব ডিজাইনের সাথে রিলেটেড। এই বুটস্ট্র্যাপ দিয়ে কখনোই ডেভেলপমেন্টের কাজে এটা যায় না, এটা সাধারণত ডিজাইনের সাথে যায়, ঠিক আছে, ওয়েব ডিজাইনের সাথে। তো ওই ডিজাইনটাকে কিভাবে রেসপন্সিভ করা যায়, আমি বলেছিলাম বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করা যায়। রেসপন্সিভ করা যায় বলতে আমার এই ওয়েবসাইটটা এখন ল্যাপটপ ভিউতে যেরকম আছে, এটা যেন মোবাইল ভিউতে আসলে যেন মোবাইলের সাইজে চলে আসে, বা বড় কোনো ডেস্কটপ থেকে যদি আমি এটাকে সিন করি বা ভিজিট করি, তখন যেন সেটা বড় কোনো ডেস্কটপের সাথে মিলে যায়, ঠিক আছে। আমার ডিজাইনটা যেন প্রত্যেকটা ডিভাইসের সাথে সুন্দরভাবে ফোকাস করে, যার জন্য আমি রেসপন্সিভ ইউজ করব। তো বুটস্ট্র্যাপের এখানে অফিসিয়াল একটা লোগো আছে, যেটা আমি নেটের কারণে দেখাতে পাচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা নাম লেখা আছে। ফার্স্ট অফ অল যেখানে দেখতে পাচ্ছি দুইটা নাম, ফার্স্ট হচ্ছে আমাদের মার্ক অটো, আর একটা হচ্ছে জ্যাকব থ্রনটন। এই মার্ক অটো আর জ্যাকব থ্রনটন, এই দুই ব্যক্তি আসলে এই বুটস্ট্র্যাপকে ফাউন্ড করেছে, তারা এই বুটস্ট্র্যাপটাকে রেডি করেছে। তো তাদের ছবিও গুগলে পাবেন। তো এখন আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের বলেছি আমাদের নেট খুবই স্লো। আর এই বুটস্ট্র্যাপটা ফাউন্ড করেছে একটা কোর টিম, যেটা ডেভেলপার টিম বলা হয় তাদেরকে, বুটস্ট্র্যাপ কোর টিম। এই বুটস্ট্র্যাপটা ফাউন্ড হয়েছে 2011-এ, 11ই আগস্ট, ঠিক আছে, সরি 19শে আগস্ট, আজ থেকে প্রায় 10 বছর আগে। এই বুটস্ট্র্যাপের ভার্সন 1 থেকে এখন অলরেডি আমাদের ভার্সন 5.1.3 চলে, ঠিক আছে। আমাদের বুটস্ট্র্যাপের 5.1.3, যেটা 9 অক্টোবর, আজ থেকে প্রায় 3 মান্থ অ্যাগো এটাকে আপডেট করা হয়েছে। আচ্ছা, এই বুটস্ট্র্যাপটা সাধারণত লেখা মানে কাজ করে কাদের উপরে, HTML CSS, দেন হচ্ছে আমাদের SAS জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, তবে এই বুটস্ট্র্যাপটা আসলে ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুর মতো। কারণ হচ্ছে আমরা জানি শুধু HTML কোড করলেই বা ট্যাগ দিলে তার আউটপুট আমাকে দেয়। আবার HTML এর উপরে CSS রান করতে হয়, শুধু আবার CSS আবার একা চলতে পারে না, HTML কে তাকে সাথে লাগে। আর এই বুটস্ট্র্যাপও সেম, ও আসলে একা একা আউটপুট দিতে পারে না। তো অবশ্যই ও HTML CSS এর উপরে দিবে, কিন্তু তারপরও ওকে রান করার জন্য জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হয়। জাভাস্ক্রিপ্টের CDN ছাড়া আমরা এই বুটস্ট্র্যাপকে রান করাতে পারবো না। সো আমাদের অবশ্যই বুটস্ট্র্যাপকে যদি রান করাতে, তার জন্য আমাদের CSS ফাইল লাগবে, প্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্টের CDN বা ফাইল লাগবে, তাছাড়া সে আমাকে আউটপুট দিবে না। ওকে, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখানে অনেক ভার্সনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমাদের বুটস্ট্র্যাপের ভার্সন। আর এটা হচ্ছে আমাদের ওদের একটা লাইসেন্স কি, MIT লাইসেন্স অ্যান্ড অ্যাপাচি লাইসেন্স হচ্ছে ওদের এইটা। আর ওদের একটা ওয়েবসাইট আছে, গেট বুটস্ট্র্যাপ একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com। আমি এখান থেকে একটা ক্লিক করলাম।
তো দেখতে পাচ্ছি আমি এখানে ক্লিক করার পরে আমাকে getbootstrap.com এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসছে, এটাই ওদের লোগো যেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে বুটস্ট্র্যাপের এই যে অনেক লোগো কাজ টাজ দেখা যায়, আইকনস কিভাবে নিতে হয়, অফিসিয়াল থিম কিভাবে সেট আপ করতে হয়, এই বিষয়গুলো ইনস্টলেশনের বিষয়টা এখানে আছে। ঠিক আছে, তো এই বুটস্ট্র্যাপ সাধারণত দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন মোড, একটা হচ্ছে অফলাইন মোড। তো আমি এখান থেকে যেটা করব, যদি গেট স্টার্ট দিলাম, আমি প্রথম গেট স্টার্টের উপর আমি এখানে ক্লিক করলাম। যদি এখানে ক্লিক করি, যখন আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে আসব, এখানে হয়তো যে কুইক অ্যাক্সেস, দেন হচ্ছে সিএসএস, দেন জাভাস্ক্রিপ্ট, দেন দেখেন আপনি যদি চান এই যে সিএসএস এর সিডিএনটা এখানে আছে, লিঙ্কটা এখানে আছে, আমি যদি চাই এই পুরো লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে পারি, বা কপিতে ক্লিক করলে কপি হবে। এখানে জেএস এই যে জাভাস্ক্রিপ্টের ফাইলটাও এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে টেমপ্লেটও পাওয়া যায়, এই যে দেখেন ফুল একটা টেমপ্লেট, আমি ফুল টেমপ্লেটটাকে কপি করলাম, কপি করে কন্ট্রোল অল্টার কন্ট্রোল ভি টেমপ্লেটটাকে এখানে পেস্ট করলাম। এখন এটা তো আমার একটা পুরো টেমপ্লেট। এখন প্রশ্ন হচ্ছে এই টেমপ্লেটের মধ্যে বুটস্ট্র্যাপের কি আছে। আমি জাস্ট এগুলো হচ্ছে কমেন্ট, আমি কমেন্টগুলোকে কেটে দিলাম, কমেন্টগুলো আমার প্রয়োজন নেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে ফার্স্ট অফ অল .html, এটা তো আমি বুঝি, এটা হচ্ছে আমার HTML5 এর পরিচিতি। দেন এখানে আছে আমার HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ল্যাঙ্গুয়েজ ইংলিশ মানে হচ্ছে এখানে যা যা লিখতেছি ইংলিশটা যেন সাপোর্ট করে, কিন্তু আমরা জানি আমাদের সাবলাইমে বা আমাদের কোড এডিটরে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটা ডিফল্ট থাকে, সো এটা আলাদাভাবে বলার কিছু নাই। দেন দেখতে পাচ্ছি হেডের মধ্যে আমাদের একটা 4 সেট UTF-8 আছে, যে UTF-8টা আমাদের ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, আমরা সমস্ত ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য এটা ইউজ করে থাকি। একটা মেটা আছে, যেই মেটাটা হচ্ছে আমাদের রেসপন্সিভের কাজে আসবে। এখানে একটা বুটস্ট্র্যাপের CSS এর লিঙ্ক আছে যেটাকে CDN বলে। এখানে একটা টাইটেল আছে, টাইটেলটাকে আমি বলতে পারি আমাদের টাইটেল হচ্ছে বুটস্ট্র্যাপ। সেভ করলাম। বডির নিচে এখানে একটা H1 আছে, H1 এর মধ্যে একটা লেখা আছে, যাই হোক, আর এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে। জাভাস্ক্রিপ্টের লিঙ্ক বা জাভাস্ক্রিপ্টের কাজগুলো সবসময় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়, স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া জাভাস্ক্রিপ্ট কখনোই রান করে না। সো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এই জাভাস্ক্রিপ্টের যে সোর্সটা আছে, এই সোর্সটা জাস্ট এখানে দেওয়া আছে। এই আমাদের জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আর হচ্ছে আমাদের CSS এর লিঙ্ক, এই দুইটা থাকার কারণেই আমার এখন যদি কোনো বুটস্ট্র্যাপ আমি অ্যাপ্লাই করি তাহলে সেটা কাজ করবে বা রান করবে। এখানে দেখতে পাচ্ছি একটা H1, আমি চাচ্ছি H1 এর মধ্যে কোনো কালার দিয়ে দেন। ধরেন এটাকে আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে। এখন এই লেখাটার মধ্যে আমি যদি এটা এখন কি কালার আছে, আমি যদি এটার মধ্যে কোনো কালার দিতে চাই, মনে করেন রেড টাইপের, গ্রিন টাইপের, তো স্প্যানটেক ইউজ করা যেতে পারে। আর কেউ হ্যাঁ করা যেতে পারে। আর কিছু হ্যাঁ ইনলাইন স্টাইল করেও করা যেতে পারে। আচ্ছা, এই আপনারা যে ওয়েগুলো বলছেন এগুলো সব হচ্ছে CSS। তো আমরা তো CSS দিয়ে কালার দিব না, আমরা কালার দিব, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কালার দিব। বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে কালার দেওয়া যায়, বুটস্ট্র্যাপে টোটাল 8টা থিম কালার আছে, টোটাল 8টা থিম কালার আছে। ওকে, সেগুলো কি এই যে এখানে আছে। এখানে দেখেন টোটাল 8টা কালার আছে। আপনি যদি এই যে কালারটা, এটা যদি আমি আমার CSS এ করতাম তাহলে আমি লিখতাম ব্লু, কিন্তু আমি যখন বুটস্ট্র্যাপে এই কালারটা দিব তখন এটার নাম হচ্ছে প্রাইমারি। যখন আমি এই কালারটা দিব তখন এটার নাম হচ্ছে সেকেন্ডারি। যখন আমি গ্রিন কালার দিব তখন আমাকে গ্রিন লেখা যাবে না, তখন আমি বলবো সাকসেস। যখন আমি লাল কালার দিতে যাব তখন লিখবো ডেঞ্জার। যখন আমি হলুদ টাইপের কোনো কালার দিতে যাব তখন আমাকে ইয়েলো লিখলে হবে না, আমাকে লিখতে হবে কি ওয়ার্নিং। সেই নামগুলো একটু মুখস্থ করে নেবেন। এই নামগুলো এর আগেও শুনেন নাকি, এরকম কেউ আছেন? হ্যাঁ, সবাই আশা করি শুনছেন। সো এটা অবাক হওয়ার কিছু নাই। সো এইখানে যে নামগুলো আছে জাস্ট এটা মনে রাখতে হবে, এই নামে এবার আমার এই কালারটা শো করে, ঠিক আছে? আচ্ছা গুড। তো এই থিম কালারগুলো আমরা ইউজ করতে পারি, এছাড়াও আমাদের হাজারো কালার আছে।
সেগুলো আমরা কাস্টম সিএসএস করতে হয়। কাস্টম সিএসএস বলতে সিএসএস যেভাবে করে সেইভাবে। কিন্তু এই থিম কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আপনি আপনার বুটস্ট্র্যাপের মধ্যে যদি কখনো কোনো কিছু করতে চান সেটাকে ক্লাস নিয়ে করতে হয়। বুটস্ট্র্যাপে কোনো কিছুই ক্লাসের বাইরে লিখলে আপনাকে আউটপুট দিবে না। যে কোনো কিছু আমি যা কিছুই করতে চাই সেটাকে আমাকে ক্লাসের মধ্যে বলতে হবে। সো এখানে আমাকে একটা ক্লাস নিতে হবে, ক্লাস। এখন ক্লাসের মধ্যে আমার এই যে লেখাটা, আমি এই লেখাটার মধ্যেই তো কালার দিতে চাচ্ছি। এখন এই লেখাটা কি, একটা টেক্সট। সো আমি টেক্সটের মধ্যে কালার দিব। আমি ক্লাস নিয়ে বললাম টেক্সট, আমি ওকে বলে দিলাম এটা হচ্ছে একটা টেক্সট। এই টেক্সটের মধ্যে কালার দিব। মনে করেন আমি কালারটা চাচ্ছি এখানে হলুদ টাইপের কালার হবে। আমি এখানে বললাম ক্লাস টেক্সট ওয়ার্নিং, এটাকে সেভ করলাম। সেভ করে সাইটে আসলাম, এখানে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার কালো লেখাটাই হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপে কালার করার সিস্টেম বা বুটস্ট্র্যাপে কালার অ্যাপ্লাই করার সিস্টেম। এভাবেই কালার অ্যাপ্লাই করতে হয়। বা আমি যদি এখানে ক্লাস টেক্সট ওয়ার্নিং না দিয়ে যদি বলতাম টেক্সট ডেঞ্জার, সাইটে সেখানে রিলোড করব, দেখবে এটা লাল টাইপের একটা কালার আসছে। ওকে, দেন আমি যদি এখানে আরো কোনো কালার দিতে চাই, যেমন আমি যদি চাই এখানে সবুজ কালার দিতে, কি করব, সাকসেস, কন্ট্রোল এস দিয়ে সেভ করব, দেন সাইটে এসে রিলোড। দেখবো যে আমার এখানে একটা সবুজ কালারের, অর্ধেক অর্ধেক অবশ্যই করা যাবে। স্প্যান নিয়ে নিয়ে করবেন, দুইটা ক্লাস বসাবেন। মনে করেন এই হ্যালোর মধ্যে এটা একটা স্প্যানে রাখবেন। এইভাবে নাহলে সিএসএস দিয়েও তো আমরা জানি, আমরা তো সিএসএস দিয়ে করতে পারি। ঠিক আছে, এভাবে করবেন। তখন আলাদা আলাদা দুইটা স্প্যান ট্যাগ নিলেই আমি হ্যাঁ অবশ্যই, তার জন্য গ্রেডিয়েন্ট কালার শিখেছি আপনাদের। 5 নম্বর ক্লাসে আমি শিখিয়েছিলাম কিভাবে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়। আচ্ছা, 5 নম্বর ক্লাস ছিলেন না, তাহলে 5 নম্বর ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আশা করা যায় পারবেন। আচ্ছা, গুড। তো যেটা করব, এখানে আমরা কি করলাম, ফন্টে কালার দিলাম। যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেটাও ইজি। আমি কিন্তু যা কিছু লিখতেছি সব ক্লাসের মধ্যে, ক্লাসের বাইরে কিন্তু কিছু না। আমি এখানে বললাম বিজি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। আমি এখানে বললাম আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হয়তো বা ইনফো টাইপের কালার। হ্যাঁ বিজি, বিজি ব্যাকগ্রাউন্ড আমরা সংক্ষেপে বিজি বলে থাকি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এটাকে, সেভ করে সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি এই দুইটার পিছনে একটা ইনফো টাইপের ব্যাকগ্রাউন্ড আসছে। ক্লিয়ার? তো এভাবে করে আমরা আমাদের সিএসএস গুলো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের এই যে সিএসএসটা ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের অনলাইন বুটস্ট্র্যাপ। এখন যদি আপনি একটা বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট করেন, তারপর যদি নেট না থাকে, তাহলে কিন্তু সেই সাইটটার আউটপুট দেখা যাবে না, সেই সাইটটার আউটপুট আসবে না। তো আমাকে অবশ্যই যদি নেট ছাড়াও যদি আউটপুট দেখতে হয়, তাহলে আমাকে বুটস্ট্র্যাপের অফলাইন ইউজ করতে হবে। তার মানে ওই ফাইলটা আমাকে সোর্স ফাইলে রাখতে হবে। তো কিভাবে, এর জন্য ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। বুটস্ট্র্যাপে আসবেন, আসার পরে এখানে এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে বলতেছে আপনি কি কমপ্লিট সিএসএস অ্যান্ড জেএস ফাইলটা ডাউনলোড করতে চান, নাকি শুধু সোর্স ফাইলটা ডাউনলোডস অর এক্সাম্পল ডাউনলোডস। আমি বললাম কারণ হচ্ছে আমার হচ্ছে যদি আমি বুটস্ট্র্যাপ রান করতে চাই আমাকে সিএসএসও লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে। সো আমি এখানে বললাম যে আমার কমপ্লিট সিএসএস অ্যান্ড জেএস ফাইলটাকেই ডাউনলোড করবো আমি। তো দেখতে পাচ্ছি এটা অলরেডি ডাউনলোড। দেন আমি এটাকে বললাম যে শো ইন ফোল্ডার, এটা কোথায় আছে আমি একটু দেখতে চাচ্ছি। এখানে জাস্ট এটাকে কন্ট্রোল এক্স কাট করলাম। দেন আমরা আমাদের ডেস্কটপে যাব। এখানে আমাদের আমরা যে ফোল্ডারটা করেছি 7 ক্লাস, এখানে আমরা এটাকে পেস্ট করলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি করতেছিলাম, এটাকে জিপ আনজিপ করব, স্ট্যাক হিয়ার।
তো আমাদের এক্সট্রাক্ট হচ্ছে ফাইলটা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ, এখান থেকে আমরা আরেকটা ফাইল করে নেব অনলাইন করার জন্য। আমি এখানে বলতে পারি bootstrap ডট js সরি ডট html। এখানে আমরা আমাদের অনলাইনটা ইউজ করব, ঠিক আছে, অফলাইনটা। তো আমার জিপ ফাইলটা এখন আর প্রয়োজন আছে, লাগবে না, ডিলিট করে দিলাম। দেন এখানে এসে দেখেন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে css আর একটা হচ্ছে আমার js। তো এই দুইটাকে আমি কাট করে আমি আমার এখানে রাখলাম, আর এই ইমেজটাকে আমরা আপাতত এইটাকে আপাতত আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা আমাদের ফাইলে আসি। এখানে আমরা এতক্ষণ index.html এর মধ্যে বুটস্ট্র্যাপের যে অনলাইন মোডটা সেটা ইউজ করে দেখেছি। এখন আমরা আমাদের bootstrap.html এখানে আমরা আমাদের bootstrap অফলাইন করব। সো এখানে আমরা আমাদের HTML5 এর একটা টেমপ্লেট নিচ্ছি, HTML5 সেভ করলাম। এখন আমি যদি এখানে একটা h1 নেই, তার মাঝখানে যদি আমি এখানে লিখলাম যে স্টার্ট bootstrap অফলাইন, ঠিক আছে, এতটুকু জাস্ট লিখলাম। এখন আমি যদি এখানে আমার ক্লাসকে কল করি, আমি যদি আমার ক্লাসকে এখানে বলি ক্লাসকে বললাম আমার টেক্সট ওয়ার্নিং বা যা কিছু আমি বললাম, তাহলে বা এখানে আমি লিখছি টেক্সট ওয়ার্নিং। এখন কি আমার একটা কালার আসবে? কিসের লিঙ্ক আপ? হ্যাঁ সঠিক। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এটা লিঙ্ক করাইতে হবে, আমরা বুঝতেছি। সো আমরা আমাদের প্রথমে এই সিএসএস বুটস্ট্র্যাপের যে সিএসএসটা আছে এটা লিঙ্ক আপ করাবো। সো এই লিঙ্ক আপটা আমি জানি আমাদের এখানে একটা লিঙ্ক ট্যাগ নিতে হয়, লিঙ্ক। এই লিঙ্ক ট্যাগের মধ্যে href এর মধ্যে হয়তো আমি আমার সিএসএস এর লিঙ্কটা দিব। এখানে যখন আপনি সিএসএসটাকে ওপেন করবেন সিএসএস, তো দেখেন এখানে অনেকগুলো ফাইল আসছে, তাই না? এখানে অনেকগুলো ফাইল। এখন প্রশ্ন হচ্ছে এই ফাইলগুলোর মধ্যে আমি কোন ফাইলটা অ্যাড করব বা কোন ফাইলটা আমার লাগবে। তো এটার জন্য দেখেন আপনি ওপেন করবেন, দেখবেন প্রতিটার মধ্যেই সিএসএস করা আছে, অনেক সিএসএস অলরেডি। দেখেন এখানে ওরা বলতেছে যে আমার অলরেডি 5050টা সিএসএস এখানে রান করা আছে। সো এই ফাইলটা, এইটা এখানে একটা ফাইল। তারপর যদি আমি অন্য কিছু ফাইল চেক করি, এরকম সফট এই একটা ফাইল আছে যেখানে দেখতে পাচ্ছি এখানে অলরেডি 5000 এর মতো আমার সিএসএস করা। দেন এরকম সবগুলোর মধ্যে আমাদের সিএসএস করা আছে। সো এর মধ্যে প্রশ্ন হচ্ছে আমি কোনটা আমার জন্য রেডি করব বা কোনটা আমার জন্য লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো ফাইলের মধ্যে একটা রুট ফাইল আছে যেটার নাম হচ্ছে bootstrap.css, আমাদের রুট ফাইল। এখানেও আমাদের অলরেডি অনেক সিএসএস করা আছে, প্রায় দেখতে পাচ্ছি অলরেডি 11,264। তো এই সিএসএস গুলো করা আছে অলরেডি। সো আপনি কি করবেন, এই ফাইলটাকে লিঙ্ক করতে হবে আমাদের এই ফোল্ডারের সাথে, ঠিক আছে, তাহলে হয়তোবা আমাদের এটা কাজে দেবে। সো যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা এই লিঙ্কের মধ্যে যে href নিয়েছিলাম এখানে আমরা একটা ওইটাকে লিঙ্ক আপ করবো, তাহলে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলের নাম হচ্ছে bootstrap.css। তাহলে আমার কি হলো, এখানে সিএসএস অফলাইন যে সিএসএসটা আছে সেটাকে আমি লিঙ্ক করালাম, ঠিক আছে। এখন এই h1 এর নিচে আমি একটু আসি। এখন ফার্স্ট অফ অল আমি এখানে কি করলাম, সিএসএস লিঙ্ক আপ, সিএসএস লিঙ্ক কমপ্লিট। এখন আমাকে কি লিঙ্ক আপ করতে হবে, জাভাস্ক্রিপ্ট। এই জেএস সেম ভাবে আপনি জেএস ওপেন করলে দেখবেন এখানে অনেকগুলো জেএস এর ফাইল আছে। এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে জেএস কোড, জাভাস্ক্রিপ্ট কোডগুলো এরকম হয়ে থাকে। দেন দেখেন আমাদের যদি আমি যেটার মধ্যে যে ম্যাক্সিমামটার মধ্যে আমাকে এখানে জাভাস্ক্রিপ্ট অলরেডি কোড দেখাচ্ছে। তো আমি এখান থেকে bootstrap.js যেই রুট ফাইলটা, জাভাস্ক্রিপ্টের যে রুট ফাইলটা, সেটার উপরে ক্লিক করব। এখান থেকে এই যে দেখেন এগুলো হচ্ছে সব জাভাস্ক্রিপ্ট কোড। এখানে দেখি অলরেডি আমাকে বলতেছে যে 5045 অলরেডি জাভাস্ক্রিপ্ট এখানে রান অলরেডি তারা করে রাখছে। সো এই ফোল্ডারটাকে আমি অ্যাড করব আমাদের এই ফাইলের সাথে। সো জাভাস্ক্রিপ্ট সবসময় এটা টাইটেলে দিলে সমস্যা নেই, কিন্তু প্রফেশনাল ওয়ে হচ্ছে বডির নিচে ইউজ করবেন, ক্লোজিং বডি ট্যাগের সাথে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ করবেন। তো এটা স্ক্রিপ্ট, আমি জাস্ট এখানে লিখবো স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট লিঙ্ক বা জাভাস্ক্রিপ্ট কাজ করার জন্য সবসময় আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করি। স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া জাভাস্ক্রিপ্ট রান করা যায় না। স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি আমার ওইটাকে লিঙ্ক করাবো।
ঠিক আছে, জাস্ট আমার ওপেনিং ট্যাগের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করবো সোর্স। এই সোর্সের মধ্যে জাস্ট বলবো জেএস ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপ ডট জেএস, আমি এটাকে সেভ করলাম কন্ট্রোল এস। এখন আমি জাস্ট এটাকে একটু ওপেন করি, এটা এতটুকু আসলো, কিন্তু এটাকে আমাকে কি করাতে হবে, কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো এটার জন্য আমি এখানে কি করব, ক্লাস নেব, কারণ আমি জানি আমার বুটস্ট্র্যাপ ক্লাস ছাড়া কাজ করে না, সো আমাকে অবশ্যই ক্লাস নিতে হবে। সো আমি এখানে বলবো টেক্সট, আমার কালারকে হয়তো বা দিতে পারি আমি একটা ওয়ার্নিং টাইপের কালার, কন্ট্রোল এস রিলোড। তো দেখলাম যে আমার এটা একটা ইয়েলো টাইপের কালার আসছে, তার মানে বোঝা গেল আমি এতক্ষণ যে লিঙ্ক আপগুলো করেছি লিঙ্ক আপগুলো ঠিকঠাক আছে। ওকে, দেন আমি যদি এখানে এটাকে ডেঞ্জার করি তাহলেও সমস্যা নেই, ডেঞ্জার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম বিজি, বললাম সাকসেস, কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, বিজি কি ভুল হয়েছে আমাদের, সাকসেস। তো দেখতে পাচ্ছি যে আমার এই লেখাটা এখন অলরেডি কাজ করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে যেটা আমরা ইউজ করলাম এটা হচ্ছে আমাদের অনলাইন বুটস্ট্র্যাপ, এখানে যেটা ইউজ করলাম এটা হচ্ছে আমাদের অফলাইন বুটস্ট্র্যাপ। এখানে যেটা করলাম সেটা হচ্ছে কি, আচ্ছা যাই হোক সামনে দিকে দেখো। অফলাইনের মধ্যে আমরা তখন যেটা করলাম সেটা হচ্ছে কালারকে কিভাবে সেট করতে হয় আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে। এখন যেটা করব, আজকে আমাদের একটা ন্যাপবার ডিজাইন করার কথা, সো একটা ন্যাপবার কাস্টমাইজেশন করবো, হচ্ছে কম্পোনেন্ট ন্যাপবার। ন্যাপবার মানে হচ্ছে আমাদের উপরে যেই ন্যাপটা থাকে লোগো সহ এটা। সো এখান থেকে একটা ন্যাপবার আমি নিচ্ছি, যে কোনো একটা ন্যাপবারকে আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি এখানে এই টোনটা আমার আপাতত প্রয়োজন নেই, আমি এটাকে কেটে দিলাম। আমি এখানে বলতে পারি স্টার্ট ন্যাপবার, দেন আমরা এই পুরোটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে কমেন্ট। এখানে হয়তোবা আমাদের এই ন্যাপবারটাকে আমি বসাবো, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। দেন আমি আমার সাইটে আসলাম, এখানে এসে এটাকে ওপেন ইন ব্রাউজার ওপেন করলাম, এগুলোকে আপাতত কেটে দিচ্ছি, এতগুলো আমার প্রয়োজন নেই, কেটে দিলাম। দেখতে পাচ্ছি এটা একটা ন্যাপবার, ঠিক আছে। যেই ন্যাপবারের মধ্যে এই হচ্ছে আমাদের ন্যাবের মধ্যে কিছু মেনু এখানে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের একটা সার্চ বক্স, ঠিক আছে। তো এইটার আসলে এরকম কেন আমি শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ন্যাভ ট্যাগ, যার মধ্যে একটা ক্লাস নাম হয়েছে ন্যাভ এক্সপ্যান্ড এলজি, ন্যাভ লাইট আর হচ্ছে বিজি লাইট। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হয়তো বা লাইট মানে জানি আমরা হোয়াইট, যার কারণে হয়তো এটা হোয়াইটের কাজ করতেছে। আচ্ছা যাই হোক, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্রমে এসে আমার যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, ওরা আসলে বুটস্ট্র্যাপ কি টাইপের আমাকে ব্যাকগ্রাউন্ড দেয়, দেখেন এইটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা এখানে একটা কাস্টমস টাইপের ব্যাকগ্রাউন্ড আছে। কারণ জানি এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের কোনো থিম কালার না, এটা হচ্ছে একটা কাস্টমস কোনো কালার। তো এইটা আসলে কিভাবে করা যায়, ফার্স্ট অফ অল দেখেন আমাদের এখানে বলতেছে ন্যাভ নামে একটা ট্যাগ আছে। সো আমরাও দেখতে পাচ্ছি আমাদের এখানে ন্যাভ নামে একটা ট্যাগ আছে, যেটার মধ্যে একটা ক্লাস নিচে আছে যেটার নাম হচ্ছে ন্যাভ বিজি ডার্ক, ঠিক আছে। তো এখানে আমাদের এই ন্যাভটা কাজ করতেছে আমাদের ফন্টের জন্য, বিজিটা কাজ করতেছে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ন্যাভবারটা লাইট আছে, আমি এটাকে ডার্ক করে দিলাম, আর আমার ব্যাকগ্রাউন্ডটাকে কিসের আইকন, হ্যাঁ 6 নম্বর ক্লাসে করেছি। সো এখানে একটু রিলোড দেই, দেখতে পাচ্ছি যে আমার এখানে আমার ব্যাকগ্রাউন্ড একটা কালো টাইপের ব্যাকগ্রাউন্ড আসছে, যেটার মাঝখানে আইকনগুলো শো করতেছে, ক্লিয়ার। আচ্ছা যদি আমি এখানে ন্যাপবার ডার্ক দিতাম, বিজি প্রাইমারি দিতাম, তাহলে হয়তো এটা নীল হতো। আর কাস্টমস করতে হলে এটা আমরা পারি, স্টাইল দিয়ে কিভাবে করতে হয়, সিএসএস দিয়ে, সেটা আমরা অলরেডি জানি, কারণ আমরা সিএসএস অলরেডি ইনলাইন সিএসএস ইন্টারনাল এক্সটার্নাল এগুলো করে আসছে। সো এখানে আমরা এগুলোকে রিলোড করলাম, আমি চাচ্ছি এরকম এটাই থাকুক, সমস্যা নাই, এটাই ভালো লাগছে আমার কাছে, ভালোই দেখতেছি। সো এই কালারটাই থাকুক। সো এটা এখন দেখুন আমি এই ন্যাপবারটাকে কাস্টমাইজেশন করব, ন্যাপবারটাকে চেঞ্জ করব, ঠিক আছে। তো চেঞ্জ বলতে কি এখানে কন্টেন্টগুলো চেঞ্জ হবে, লোগোটা চেঞ্জ হবে, মেনুটা চেঞ্জ হবে, হয়তো বা সার্চ বক্সের আইকনটা চেঞ্জ হতে পারে।
সো এখানে এসে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে আমার এই ডিভ, এই ন্যাবের নিচে ডিভের নিচে দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্কর ট্যাগ যেটা ইমেজকে কিভাবে বসানো, যেটা এখানেও আছে, এখান থেকেও খুঁজে বের করতে পারবেন, সমস্যা নেই। এখানে আসবেন, যদি আমি একটু দেখি যে কোথায়, আচ্ছা এইটা কিন্তু এই যে ইমেজটা নাই, আমাদের নেটের কারণে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটা দুইভাবে নেওয়া যায়, চাইলে ইমেজ, শুধু ইমেজও নেওয়া যায় বা ইমেজের সাথে লেখাও নেওয়া যায়। এটার জন্য দেখেন ফার্স্ট অফ অল আমাদের এই ন্যাবের পর এখানে একটা কন্টেইনার আছে, এই যে কন্টেইনার কি কাজ করে এটা আমরা খুব ভালো করেই জানি, কিন্তু কন্টেইনার ফ্লুইড কি কাজ করে এটা জানি না, তাই তো? সো কন্টেইনার ফ্লুইড কি এটা নেক্সট ক্লাসে বলবো, আজকে না। সো এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা ন্যাভ বার। তো এই ন্যাভ বারের জায়গায় হয়তো আমি অন্য কিছু একটা লিখতে পারি, ঠিক আছে? এখানে আমি লিখলাম, যেমন এখানে লিখলাম বাংলাদেশ। ওকে, এখন বাংলাদেশের একটা আইকন চাইলে আমি এখানে ইউজ করতে পারি, বা বাংলাদেশের কোনো ফ্ল্যাগ। তো ফ্ল্যাগটা আমি চাচ্ছি আমার লেখার আগে হবে, তাই না? আমি তো লেখার পরে কোনো আইকন কখনোই হয় না, আগে আমাদের হয়তো ছবিটা থাকে, তারপরে সেই আইকনটা বসানো হয়। সো আমি একটা আইকন যদি নিতে চাই তাহলে তো প্রবলেম, নেট তো কিছুই আসে না। সো আমি বললাম বাংলাদেশ লোগো, দেখি কিছু একটা যদি আসে। আসলে নেট খারাপ নয়, এটা হচ্ছে এই ল্যাপটপটা খুব অনেক পুরনো হয়ে গেছে, তো এটা আসলে নেটটা টেনে নিতে পারে না। হ্যাঁ, নেটটা নিতে পারে না। হ্যাঁ সেটাই, আপনাদের পিসি তো, আর এখানে ওরা ইথারনেট কেবল দিলে ভালো হতো। ইথারনেট কেবল একটা দেখতে পাচ্ছি, এটাই লাগিয়ে দিই। কাজ হবে না, এটা কোনোটাতেই কাজ হয় না। আচ্ছা তাহলে এখন লোগো কই পাই? একটা লোগো দরকার, তো দেখি আমাদের এখানে কোনো লোগো আছে কিনা। ডাউনলোডস লোগো, তো গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট, লোগো টোগো নাই এখানে। এই যে প্রাণের পাইছি, আচ্ছা গুড। এটাকে কন্ট্রোল এক্স, আমি এটাকে কাট করলাম, কাট করে ডেস্কটপ, দেন 7th ক্লাস, এখানে আমরা ইমেজেসের মধ্যে এটাকে বসাই দিব। দেন আমি এটাকে রিনেম করবো, এটাকে বলবো এটা হচ্ছে আমাদের লোগো ডট পিএনজি। সো আমি এখানে একটা ইমেজ নিলাম আইএমজি, এর মধ্যে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে লোগো ডট পিএনজি, সেভ করলাম। সাইটে যদি আমি আসি, এখানে সে রিলোড, তো দেখতে পারো কত সুন্দর একটা প্রাণের লোগো চলে আসছে। কিন্তু লোগোটা অনেকটাই বড়, তাই না? লোগোটাকে আমাকে ছোট করতে হবে। সো লোগোটাকে যদি ছোট করতে চাই, তার জন্য আমি এখানে ইউজ করতে পারি উইথ বললাম আমি 35px, কন্ট্রোল এস রেখে সেভ করলাম, এখানে সে রিলোড। ওকে, খুব সুন্দরভাবে বসে গেছে। দেন তার পাশে দেখতে পাচ্ছি সুন্দর, এটা তাহলে প্রাণ লিখি, বাংলাদেশ লিখে লাভ নেই, তাহলে আমি এটাকে লিখলাম প্রাণ। হ্যাঁ, আমি এখানে বললাম প্রাণ, দেন সাইটে আসলাম, সাইটে এসে রিলোড, তো প্রাণটা ফুটাই তুললাম। ওকে, বা আরও চাইলে কাজ করা যায়, এখানে প্রাণের মধ্যেও কালার টালার দিতে মন চাইলে আপনারা দিয়েন, সমস্যা নেই। এতটুকু কাজ কমপ্লিট। এখন আমরা প্রাণ করলাম, কিন্তু বাকিটা এখানে হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, এগুলো অনেক কিছু আছে। এই লিঙ্ক আর ডিসেবল বাটনটা, এটা একটা বাটন, এটা আমার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। আমার এই লিঙ্ক এটা আমি রাখতে চাচ্ছি না, আর এখানে যেটা আমার ডিসেবল বাটনটা আছে এটাকে আমি রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি হোম, এই সেম ভাবে দেখেন ডিভ ইউএল এলআই এ, আমি আপনাদেরকে যেভাবে এর আগের ক্লাসগুলো করিয়েছি সেম ভাবে এই মেনুটা নেওয়া। জাস্ট এই এলআইটাকে আমি একটু কপি করলাম, কন্ট্রোল সি, এখানে বললাম পেস্ট করলাম কয়েকটা, ঠিক আছে? দেন প্রথমটা আমার হোম, দ্বিতীয়টা আমি বলতে পারি অ্যাবাউট, দেন আমি তারপরটা বলতে পারি সার্ভিস, আর কি ফ্রুটস, দেন হচ্ছে ফ্রুটস বা হচ্ছে জুইসেস।
ওইটা দিব ড্রপ ডাউনের মধ্যে, এখানে দিতে পারি কন্টাক্ট। আচ্ছা গুড, এখন সেভ করলাম, এটাকে সেভ করে আমার সাইটে এসে আমি রিলোড করলাম। বাহ, সুন্দর চলে আসছে। তো এরপরে দেখতে পাচ্ছি এখানে এই যে একটা ড্রপ ডাউন আছে, এটা একটা ড্রপ ডাউন। তো এখানে এই যে হোম, অ্যাবাউট, ফ্রুটস, জুস, কন্ট্যাক্ট, আমি যদি চাই এখানে এই হোমের মধ্যে, হ্যাঁ এই এগুলো তো আপনারা আলাদা বেস করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এখানে যখন কন্ট্যাক্টের যে কালারটা আর এখানে ড্রপ ডাউনের কালারটা কি সেম? আচ্ছা, এইটা আসলে কেন সেম না দেখেন, এই কন্ট্যাক্টের মধ্যে এমন কি আছে যেটা আমাদের এই ড্রপ ডাউনের মধ্যে নাই, যার কারণে এটা কালারটা হচ্ছে না। আইডি আলাদা, আইডি আলাদা করে ড্রপ হয়। যেমন আইডির নাম কি? এখানে ট্যাব বা ড্রপ ডাউন আইডি দিয়ে কাজ করতে হবে। ড্রপ ডাউন আলাদা আছে। কোন ক্লাস সেটা তো বলবেন। ড্রপ ডাউনের জন্য যে স্পেসিফিক ভাবে ক্লাস দেওয়া আছে ভিতরে। আমার কোশ্চেনটা আপনারা বুঝছেন? স্যার ড্রপ ডাউন টগল। ড্রপ ডাউন টগল, আচ্ছা আর কেউ? স্যার আইডি একটা নাম আছে, আইডি নেম কার্ডটা আপনার রোল একটা নাম আছে। স্পেসিফিক আলাদা আলাদা করা প্রত্যেকটার জন্য। আপনারা বোঝেনই না আমার কোশ্চেনটা। আমি বলছি আমাদের ঠিক আছে কোনটা, আমি চাচ্ছি আমার ড্রপ ডাউনটাকে এইটার মতো করার জন্য। আচ্ছা, হবার করার তো হবার কেন হোভার করতেছে? এটার কালারটা চেঞ্জ, এই কালারটা আছে কি আমাদের হোয়াইট, আর এইটা আছে আমাদের একটু ডার্ক টাইপের। হ্যাঁ, ওখানে ড্রপ ডাউন নিলে ওখানে কভার করে কি কালার ইফেক্ট আসছে ড্রপ ডাউন। যার ওটার কারণেও না, জাস্ট এই এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেখেন এই কালারটা অ্যাক্টিভ করা আছে, জাস্ট এই অ্যাক্টিভটাকে ধরে আমরা এই ক্লাসের মধ্যে এটাকে দিয়ে দিব। সেভ, সাইটে এসে রিলোড করেন, দেখবেন এইটা এটার মতো হয়ে গেছে। এতটুকু কাজ। এখন এখান থেকে আমরা এই কাজটুকু মানে কন্টিনিউ বা কনফার্ম করলাম। এখানে আমাদের বাটনের কালারটা গ্রিন হচ্ছে, গ্রিন না, যেহেতু এটা আমাদের প্রাণ, এটা লাল হবে। সো আমরা ড্রপ ডাউন কেন হোভার হবে? ড্রপ ডাউন এজে ক্লিক করলে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, এখন হোভার কেন হবে? আমি তো এখানে এই ক্লাসটা ইউজ করেছি, এখন তো অ্যাক্টিভ নামে ক্লাস দিয়েছি, এখন যে ক্লাসটা দিয়েছি ক্লাসের নাম অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ ক্লাসটা তার উপরে অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, সেভ করলাম। আমি আমার বাটনটাকে চেঞ্জ করবো, এই যে ইনপুট বাটন, এখানে আমাদের আউটলাইন আছে সাকসেস, এটাকে বলবো আমরা ডেঞ্জার। তো এখানে এসে রিলোড করব। বাহ, কত সুন্দর। আচ্ছা গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে এই ড্রপ ডাউনের মধ্যে কিছু একটা আছে, কিন্তু দেখেন এখানে একটা দেখতে পাচ্ছি আমাদের সামথিং এলস এর উপরে একটা আমাদের দাগ টানা আছে, একটা দাগ, দেন এটার উপর নিচ থেকে একটু জায়গা নেওয়া আছে, কিন্তু অ্যাকশন অ্যানাদার অ্যাকশনের উপরে কিন্তু এই জিনিসটা নাই। হ্যাঁ, এটা কেন নাই আমি একটু চেক করতে চাচ্ছি। এখানে ড্রপ ডাউন আছে, থাকুক সমস্যা নেই, এখানে এলআই, এই সামথিং এলস এলআই এর উপরে দেখেন ওরা আলাদাভাবে আবার এখানে একটা এলআই নিয়েছে। এই এলআই এর মধ্যে একটা এইচআর দিয়েছে, এইচআর এর ফুল মিনিং আমরা জানি, হরিজন্টাল রোল। তো এখানে একটা ক্লাস দেওয়া হয়েছে ড্রপ ডাউন ডিভাইডার, যার কারণে হয়তোবা উপর নিচ থেকে জায়গাটা নিয়েছে। আমি এখানে এলআইটাকে এটাকে জাস্ট কপি করলাম, কপি করে হয়তোবা এটা এখানে পেস্ট করব, কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। তো দেখতে পাচ্ছি যে এখন আমার এখানেও একটা হরিজন্টাল রোল এসেছে, এখানেও একটা হরিজন্টাল রোল আসছে, যার উপরে একটু এখানে জায়গা বা স্পেস কিছু একটা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে কি এমন জিনিস ইউজ করলাম বা এই ক্লাসটা আমি ইউজ করলাম আর এটা হয়ে গেল, এই ক্লাসের মধ্যে কি এমন জিনিস আছে? কোনো আলিবাবার তো আর নাই, মন্ত্র নাই যে ফু দিলাম আর হয়ে গেল, তাই না? এই ক্লাসের মধ্যে হয়তোবা কোনো সিএসএস করা আছে, কিন্তু এই সিএসএসটা কি আমি চাইলে সেটাকে চেক করতে পারি। আমি চাইলে ওদের এই ক্লাসের মধ্যে কি সিএসএস আছে সেটা চেক করতে পারি। তো আমি ওদের ক্লাসটাকে কল করলাম, দেখেন কপি করলাম, ক্লাসটাকে কপি করলাম। আমাদের সিএসএস এর মধ্যে একটা ফাইল ছিল bootstrap.css, এখানে আসলাম, এখানে এসে আমাদের অনেকগুলো সিএসএস আছে না, তাহলে তো ওই ক্লাসটারও সিএসএস অবশ্যই করা আছে, না হলে সেটা কাজ করলো কিভাবে, তাই না? সো আমরা সার্চ করবো কিভাবে, কন্ট্রোল এফ প্রেস করতে পারেন বা এই যে ফাইন্ড থেকে এটাতেও প্রেস করতে পারেন। এখানে আমরা ক্লাসকে কল করব, তাহলে কি ইউজ করতে হয়? ডট। ক্লাসকে কল করতে ডট লাগবে না, ডট। এখন ক্লাসটাকে পেস্ট করেন, দেখেন এই চলে আসছে 3734 নাম্বার লাইনে এই ড্রপ ডাউন ডিভাইডারের সিএসএস করা আছে।
এখানে কি করছে দেখেন, এটার হাইট দিছে 0, এটার মার্জিন দিছে টপ বটম থেকে 5 রেম, 0.5 রেম, আর আমাদের লেফট রাইটে 0। এখন প্রশ্ন হচ্ছে রেম কি, তাই তো? তো বলো রেম কি যদি জেনে থাকো। আচ্ছা, ইলেকট্রনে মিটার পিক্সেলের মতো টাইপ স্যার, কত 4 রেমের মতো হয় 1 পিক্সেল, জাস্ট দেখেছিলেন বলে 4 রেমে 1 পিক্সেল, এরকম 1 পিক্সেলে 4 রেম জাস্ট এরকম বলে 1 রেম সমান সমান 16 পিক্সেল, অত 16 বলে 1 রেম সমান সমান 16 পিক্সেল। তো এক র্যাম আর এক ইএম সমান। হ্যাঁ, তো ইএম ওইটা রেমই, ওইটা আলাদা কিছু না, জাস্ট নাম আলাদা, নাম আলাদা কেন? একই জিনিস এটা। আচ্ছা, যাই হোক, দুইভাবে ইউজ করা যায়। তো আমাদের 1 রেম সমান সমান 16 পিক্সেল, যদি আমি 1 রেমকে কল করি তাহলে আমাকে 16 পিক্সেল জায়গা দিবে। যদি 2 রেম ইউজ করি 32 পিক্সেল, 3 রেম ইউজ করলে আমাকে 48 পিক্সেল পর্যন্ত জায়গা দিবে। তো এটা হচ্ছে আমাদের 1 রেম। যেমন আমরা বলি না, যেমন 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, 1 ইঞ্চি সমান সমান কত সুতা? 1 ইঞ্চি সমান সমান কত সুতা? 2.8 তোমার মাথা। 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, 1 ইঞ্চি সমান সমান 8 সুতা। 800 আবার কি? জীবনে কোনোদিন ফিতা ধরছো হাতে? জি স্যার, বলছি স্যার। তো ওই ফিতার মধ্যে ইঞ্চির পরেও দেখবা ছোট ছোট দাগ থাকে, জি স্যার। ওগুলাকে সুতা বলে। জি, ফার্স্ট টাইম শুনলাম ওটাকে সুতা বলা হয়। সেন্টিমিটার বলে হ্যাঁ, আপনি জানতেন? আচ্ছা, আজকে জানছেন তাই না? আচ্ছা, যাই হোক, আজকে যেহেতু জানছেন এটার জন্য আলাদাভাবে বললাম, আজকে 10 টাকা খয়রাতে ভিক্ষা দিয়ে দিন। আচ্ছা, এটাকে কেটে দিলাম আমি। এখানে দেখেন আমাদের মার্জিন ইউজ করা হয়েছে 0.5 র্যাম। এখন প্রশ্ন হচ্ছে 0.5 র্যাম তাহলে কত পিক্সেল? 8 পিক্সেল। তাহলে আমাদের এখান থেকে এই ড্রপ ডাউনের একটা থেকে এইটার উপরে নিচে 8 পিক্সেল করে জায়গা দেওয়া আছে, আর লেফট থেকে 0 ওভারফ্লো হিডেন করা হয়েছে। এখানে একটা বর্ডার দেওয়া আছে, দেখেন বর্ডার টপ 1 পিক্সেল সলিড RGBA। টপ মানে হচ্ছে আমাদের এই যে উপরের যে একটা কালারটা, এই যে একটা দাগটা, এটা একটা কালার দেওয়া হয়েছে। আমি চাইলে এটা চেঞ্জ করব, দেখেন এটা কি দেওয়া আছে, বর্ডার টপ না, দাঁড়াও আমি এটা করতেছি, বর্ডার টপ 5 পিক্সেল সলিড, আমি এখানে বললাম সলিড রেড। তো সাইটে আসলাম, এখানে সে রিলোড, তো দেখতে পাচ্ছি আমার এখানে একটা রেড কালারের কিছু একটা আসছে, তাই তো? তো এভাবে করে চাইলে ওদের ফাইলের চেঞ্জ করা যায়, কিন্তু এটা আমরা করব না, ঠিক আছে? আমরা ওদের ফাইল কখনোই চেঞ্জ করব না, এটা করা যাবে না। যদি করা যায় তাহলে, যদি আপনি কোনো ক্লায়েন্টের একটা কাজ পাইলেন, ওদের ক্লাসের মধ্যে এসে ধাপধুপ চেঞ্জ করে দিলেন, ক্লায়েন্ট যদি জানতে পারে আপনাকে কপিরাইট ইস্যু মামলা দিয়ে দিবে, ঠিক আছে? অন্যেরটা কপি করা যাবে না। সো তাহলে কি করব, প্রশ্ন হচ্ছে এটা। আপনি এখানে এসে ওদের যেই ক্লাসটা আছে, ক্লাসের মধ্যে কি সিএসএস আছে এটা আপনি এসে চেক করতে পারেন, দেখতে পারেন। আপনি এখানে দেখলেন যে আসলে এটা কিভাবে কাজ করে, এটা দেখে আপনি আপনার মতো করে এখানে ক্লাস ইউজ করবেন, ওদের ক্লাস ইউজ করবেন না। তারপর আপনি ওই ক্লাসগুলো দেন, আরও সিএসএস দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওদের ফাইলের মধ্যে কখনোই কাস্টমাইজেশন বা এডিট করা যাবে না। আলাদা আমি স্যার ক্লাস তো একটা অনেকগুলো নেওয়া যায় না, এটা আলাদা একটা নাম দিলাম, সেই নামে কল করলাম আলাদা হবে যে হ্যাঁ, দেখেন আপনি যদি চান, ধরেন এখানে একটা ক্লাস আছে কি ড্রপ ডাউন ডিভাইডার, তাই না? স্যার এটা থাকে আমি আরেকটা নাম দিলাম, ক্লাস তো অনেকগুলো নেওয়া যায় একই সঙ্গে। হ্যাঁ, নেওয়া যায়, কিন্তু তাহলে এই ক্লাসটা প্রায়োরিটি বেশি পাবে। যেহেতু বুড়িশা ক্লাস, হ্যাঁ, আমি বুটস্ট্র্যাপ আছে, সেক্ষেত্রে এই ক্লাসটার প্রায়োরিটি বেশি। আমি এখানে বললাম একটা ক্লাস দিলাম যে মাই কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন ওকে, কন্ট্রোলে সেভ করলাম। আমি আমার এই ক্লাসটাকে কপি করলাম, কন্ট্রোল সি। এখন আমাদের সিএসএস, এই যে সিএসএস ফাইলটা করেছেন, এখানে আপনি ওইটাকে কল করে কাজ করেন না, কোনো সমস্যা আছে? তো এইভাবে আমাদের ক্লাসগুলোতে যখন কাজ করব প্রফেশনালভাবে, তখন ওদের যদি কোনো ক্লাস আমার প্রয়োজন হয় আমি ওদের ক্লাস ইউজ করব, কোনো সমস্যা নেই। কিন্তু ওদের ক্লাস যদি আমার প্রয়োজন না হয় তাহলে আমি আমার মতো কাজ করব, ঠিক আছে? আমি আমার মতো ক্লাস দিয়ে সেখানে সিএসএস করবো, আর আমি তো সিএসএস জানি, সো নো প্রবলেম। ওকে।
এটা হচ্ছে আমাদের ওয়ে কাজ করার অবস্থা। হয়তোবা ওদের ক্লাস ইউজ করব, ওদের ক্লাস যদি আমার কাজটা প্রপার হয়ে যায় তাহলে গুড, আর যদি প্রপার না হয় তাহলে আমি ওইখানে আরও কিছু অ্যাড করে দিতে পারি। আমার ক্লাস সেট করতে হবে, ক্লাস সেট করা ছাড়া আমি এক্সট্রা কিছু এখানে অ্যাড করতে পারবো না। তো এখানে আমি কি করলাম, লোগো ইউজ করলাম, ফ্রন্ট লিখলাম, তারপরে একটা মেনু আজকে সেট করলাম, মেনু, তার পাশে এখানে একটা সার্চ বক্স। ওকে, এটা হচ্ছে আমাদের টুডে কন্টেন্ট। কি ছিল, কিসের ক্লাস? আচ্ছা বসেন, আপনার ক্লাস শুরু হয়নি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ন্যাপবার ডিজাইন করার স্টাইল। ওকে, আজকে আর কিছু দেখাবো? স্লাইডার অ্যাড করতে হয়, দেখাই। স্লাইডার অ্যাড করা খুবই ইজি। এই যে ক্যারোসেল কম্পোনেন্টের মধ্যে একটা অপশন আছে, স্লাইডের জন্য যে ব্যানার একটা প্রপার সাইজ থাকে, এটা বুঝতে হবে প্রপার সাইজ। মানে একটা ইমেজ দিলাম আমি, ওই স্লাইডের লাগাও ব্যানার ইমেজ, ইমেজগুলো একটা মানে রেজোলিউশন সবকিছু ভালো মতো থাকার জন্য কত পিক্সেল টাইপ উইথ আমার ব্যানার ইমেজগুলো দেখতে। আমি গ্রাফিক ডিজাইনার না, যদি হইতাম তাহলে কই দিতাম আপনাকে। তবে সাইজটা গুগলেই পাওয়া যায়, দেখেন এই যে ব্যানার সাইজ। আপনারা গুগল থাকতে কেন চিন্তা করেন? রেজোলিউশন মানে একটা ঠিক থাকে। নেট এত স্লো কেন, কিছুই আসে না। সার্চ করে নেবেন, সার্চ করে নেবেন যে ব্যানার সাইজ, ব্যানার রেজোলিউশন হাউ মাচ, দেন পেয়ে যাবেন আশা করি। আচ্ছা যাই হোক, তো দেখেন এখানে আমি চাচ্ছিলাম ক্যারোসেল অ্যাড করার জন্য। এই যে কম্পোনেন্টের মধ্যে আমাদের একটা অপশন আছে ক্যারোসেল, আমি একটা ক্যারোসেল এখান থেকে নিচ্ছি। দেখেন এটা নেই, এই ন্যাপবারের নিচে, এই ন্যাপবারের নিচে আমি এখানে ইউজ করবো স্টার্ট ক্যারোসেল। আমি এখানে বললাম কমেন্ট করে স্টার্ট ক্যারোসেল। ক্যারোসেল মানে হচ্ছে স্লাইডার। স্লাইড ব্যানার তো তাহলে দেখো না একটা ইফেক্ট স্লাইড হয়, চেঞ্জিং মোড, হ্যাঁ কন্ট্রোল প্লাস স্ল্যাশ। হ্যাঁ, ওটা কন্ট্রোল ধরে এক এক মাস কোয়ান্টিটি চাপ দিতে হবে। কন্ট্রোল ধরে মাউস ক্লিক করবেন। আচ্ছা সেভ করলাম। সাইটে এসে যদি রিলোড করি, তাহলে এখানে যদি রিলোড করি তাহলে দেখবো যে এখানে একটা স্লাইডার আসছে কিন্তু ইমেজগুলো নাই। হ্যাঁ, ইমেজগুলো মিসিং। তো এখানে আমাদের ইমেজ দিতে হয়, ইমেজ করতে গেলে গুগলে তো আমার আসেই না। আমাদের তাহলে স্যার একটা পয়েন্ট স্যার, হ্যাঁ। স্লাইডের অপশন যে বাটনগুলো আছে মানে যে তিন বাটনগুলো স্লো করে গেল আমি ইমেজ দেন নিচে নেমে যাবে। আচ্ছা ইমেজ দে না দেওয়ার কারণে এরকম অবস্থা আছে। ইমেজ না দেওয়ার কারণে এটা এমন আপনার আসে। এই যে ডাউনলোড অনেক ইমেজ আছে, যে কোনো একটা ঘটে যায় স্যার এফেক্টেড। আচ্ছা চলেন, আচ্ছা তাহলে বুঝতে পারবেন সবগুলো একসেম হইলে সেন্সরে। আচ্ছা দেখেন এখানে এই যে আমাদের এই ক্যারোসেল ডিভের মধ্যে দুটো বাটন, এখানে একটা ডিভ আছে। এই একটা ডিভের মধ্যে তিনটা ডিভ না হয়েছে ইমেজের জন্য। এই যে ইমেজ, জাস্ট এই সোর্স দেখেন, ইমেজের জন্য এই যে একটা সোর্স, এই যে একটা সোর্স, এই যে একটা সোর্স, এগুলোকে আমরা কেটে দিলাম। এখানে আমরা বললাম ইমেজ ফোল্ডার। এখন ফোল্ডারের মধ্যে কি সেটা দেখি, ডেস্কটপ ডাউনলোডের মধ্যে দেখি কোনো ব্যানার ট্যানার আছে কিনা। এটা না না স্যার এই যে উপরে শেপস এর পাশে, এটা পাশে পাশে ডান পাশে পাশে এটা আচ্ছা, এটারই কপি মেরে দিই, সমস্যা নেই। কপি, হ্যাঁ কপি করলাম। দেন আমরা আমাদের ফাইলে আসবো ডেস্কটপ 7 ক্লাস। এটাকে এটার নাম চেঞ্জ করবো আমরা, এত বড় নাম আমাদের দেওয়া পসিবল না। আমরা দিলাম ব্যানার। অনেকগুলো হইলে একটা পরে একটা নাম্বার দিয়ে হবে এত। হ্যাঁ, এখানে আমি লিখবো ব্যানার। এই যে ব্যানার ডট জেপিজি, মাঝখানে একটা অন্য ইমেজ দিন, এত বুঝুম না। এটা 1 নাম্বার আর 3 নাম্বার ঠিকঠাক, এই 1 নাম্বার আর 3 নাম্বার ঠিক আছে, ঠিক আছে। এখন বুঝবো, সমস্যা নেই। দেখেন এই যে রিলোড করলাম না, ও বাবা বিশাল বড় ইমেজ। চলেন তো এটাকে ঠিক করি। সো আমরা যেটা করব, এখানে এটাকে ধরলাম, এটাকেও ধরলাম, আর এটাকেও আমরা এই দুইটাকে ধরবো। ধরে এটাকে একটা উইথ দেবো, আমরা উইথ বলবো 100%। দেন সাইটে আসবো রিলেট। আচ্ছা, আর হাইটটা হবে, আমি একটু মেপে নিই। এখানে হাইটটা এই থেকে এতটুকু হবে, হয়তো বা এটা আমার 550 বা 560 দিতে পারি আমি, সমস্যা নেই। এখানে আমি একটা বা উইথ এখানে লাগবে না, আমি একটা হাইট দিচ্ছি। হাইট দিলাম কত, 550। আচ্ছা সেভ,
সাইটে আসলাম, এখানে সে রিলোড। আচ্ছা এখন দেখা যেত নাকি? তো দেখতে পাচ্ছি এটা একটা স্লাইডার, স্লাইডারের এই প্রথম স্লাইডার এটা। আপনি যে পরবর্তী যে আইকন আছে ক্লিক করেন, মাঝখানে ফাঁকা কিছু নাই, মনে আছে? এই যে 3 নম্বরে আবার যদি ক্লিক করি, এই যে আবার ইমেজ চলে আসছে। তাহলে বোঝা গেল যে আমাদের স্লাইডার কাজ করতেছে। যদি 10টা ইমেজ দিতাম তাহলে তো বুঝতাম না যে এটা কাজ করছে কি না। তো এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এইভাবে স্লাইডার অ্যাড করতে পারি, যে চাইলে এখানে কাভার, আমার ওয়েবসাইটের মধ্যে একাধিক কাভার আমি শো করাতে পারি, ঠিক আছে? তো যেই কাভারগুলো আমাদের এই ডিজাইনটার কাজ করবে। তো এরকম একটা ডিজাইন আপনারা কমপ্লিট করে আমাকে দেখাবেন নেক্সট ক্লাসে। PHP টু HTML একটা পেজের জন্য, ধরেন ল্যান্ডিং পেজের জন্য কত করে ডলার দেওয়া থাকবে স্যার? পুরো একটা পেজ। হ্যাঁ, একটা পেজ। এখন এটার প্রশ্ন যে কতগুলো সেকশন থাকবে? স্ট্যান্ডার্ড তো 4টা 5টা লাগে। এই স্ট্যান্ড 8টা, 7টা থাকবে। ফুটার, তারপর বিভিন্ন সেকশন থাকে। 4টার 2টাতে হেডার আর ফুটারই শেষ। হ্যাঁ, এটা ফুটার শেষ হয়ে যাবে। তো 8টা পেজ মানে কত ডলার একটা? এটা কি আপনার জন্য বলবো নাকি প্রফেশনাল আসলে কত হয়? বিজ্ঞান আর প্রফেশনাল যদি বিগিনার হয় তার জন্য $50 থেকে $55, প্রফেশনাল আর যদি প্রফেশনাল হয় তাহলে এটা $150। আর ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট কত? ইন্টারমিডিয়েট হচ্ছে কত? আরো কম, আচ্ছা, মানে 40-50 থেকে এরকম আরো কম হবে, 35-30। স্যার একদিনে কি না একদিন তো লাগে না, যারা প্রফেশনাল তাদের কাছে একদিন লাগে। এটা করতে আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে যারা প্রফেশনাল। একটা টেমপ্লেট করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে একটা পেজ করতে।